নিজেরই কল্পনাতে হইও না মিলমান, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সঙ্গে আছি আমি জান্নাতুল নাইমা, প্রকাশক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমাদের আলোচ্য বিষয় পয়লা বৈশাখ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচ্য বিষয় পয়লা বৈশাখ। শিক্ষার্থী, আমরা নামটা শুনে কি বুঝতে পারছি আজ আমরা কোন বিষয়টি জানতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি? পয়লা বৈশাখ তোমাদের সবার পরিচিত এবং অন্যতম প্রিয় একটি উৎসব। পয়লা বৈশাখ আসলে কি? পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাংলা নববর্ষ। এই দিনটা বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষ বাঙালির অন্যতম জাতীয় উৎসব। আমরা আজকে প্রবন্ধটা পড়ে আমরা জানতে পারবো যে কিভাবে পয়লা বৈশাখের উৎপত্তি হলো, কোন কোন সময়ে পালা বদলের মধ্য দিয়ে কিভাবে পয়লা বৈশাখ উদযাপনের ভিন্নতা সৃষ্টি হলো, এর অসাম্প্রদায়িক চেতনা, এর ধর্মনিরপেক্ষ চেতনা, সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানতে পারবো। তবে মূল প্রবন্ধ আলোচনা করার পূর্বে আমি প্রাবন্ধিক কবির চৌধুরী সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই। শিক্ষার্থী, এখন আমরা জানবো প্রাবন্ধিক কবির চৌধুরী সম্পর্কে। দেখো, পয়লা বৈশাখ লিখেছেন কবির চৌধুরী, যিনি জাতীয় অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। কবির চৌধুরীর জন্ম 9 ফেব্রুয়ারি 1923 সালে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনি জন্মগ্রহণ করলেন। তার শিক্ষা জীবন আমরা লক্ষ্য করি। 1938 সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবাসিকা, 1940 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করলেন। 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। 1944 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যয়ন করেন। স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় তিনি ভূষিত হন। আমরা এই বিখ্যাত গুণী একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করলেন কত সালে? 13 ডিসেম্বর 2011 সালে তিনি মৃত্যুবরণ করলেন। আমরা এই গুণী লেখককে হারালাম 13 ডিসেম্বর 2011 সালে। এখন আমরা যে বিষয়টি জানবো যে আমাদের মূল বিষয় গ্রন্থের যে উৎস। তোমরা জানো যে উৎস বলতে কি বোঝায়? আসলে উৎস বলতে বোঝায় যে গ্রন্থটি কোথা থেকে সংকলন করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে। এই উৎস আমরা দেখি যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 সালে বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। এই গ্রন্থটি সম্পাদনা করেন মোবারক হোসেন। এটিও কিন্তু অনেক সময় আসে, শুধুমাত্র উৎসটা যে গুরুত্বপূর্ণ সেটা নয়, পাশাপাশি এই উৎস গ্রন্থটিকে সম্পাদনা করেন সেই নামটিও তোমাদের অনেক সময় পরীক্ষায় চলে আসে, তার নামটিও তোমরা মনে রাখবে। মোবারক হোসেন এটি সম্পাদনা করেন। এবার আমরা জানবো শিক্ষণ ফল, যে আজকের মূল বিষয় যেটা আমাদের পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো বা শিখতে পারবো? শিক্ষণ ফলের মধ্যে লক্ষ্য করো যে অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় উৎসব উদযাপন সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাঙালি ঐতিহ্য এবং চেতনা বোধ ব্যাখ্যা করতে পারবে, বিশ্বব্যাপী নববর্ষ পালনের মৌলিক ঐক্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। যদি এই গ্রন্থটি খুব ভালো করে তোমরা পড়ো তাহলে তোমরা এই বিষয়গুলি জানতে পারবে। শিক্ষার্থী, লক্ষ্য করো প্রায় সকল দেশেই কিন্তু কি হয়, নববর্ষ উদযাপন করা হয়। তবে এই যে নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে কি রয়েছে, বিভিন্ন দেশে নববর্ষ উদযাপন ও পালনের মধ্যে ভিন্নতা লক্ষ্য করি আমরা। তবে এই ভিন্নতা লক্ষ্য করার পরেও সকল দেশে নববর্ষ উদযাপনের মধ্যে কিন্তু একটি কি রয়েছে, মৌলিক ঐক্য রয়েছে। এই মৌলিক ঐক্যটা কি? মৌলিক ঐক্য হচ্ছে নবজীবন বা পুনরুজ্জীবনের ধারণা। আসলে পয়লা বৈশাখ মানে আমরা বুঝি একটি নতুন বছর, একটি নতুন সূচনা। তখন আমরা কি প্রত্যাশা করি যে পুরাতন বছরের সকল জীর্ণতা, সকল গ্লানি, সকল জড়া, সকল কিছু মুছে যাবে এবং নতুন বছরে নতুন করে সকল কিছু উদযাপন হবে, পুনরুজ্জীবনের ধারণা। এটাই হচ্ছে পয়লা বৈশাখের মৌলিক ঐক্য। আমি মূল বিষয় থেকে কিছু অংশ পড়ছি তোমাদের জন্য, তাহলে তোমরা বিষয়টি আরো বুঝতে পারবে, স্পষ্ট করে বুঝতে পারবে। লক্ষ্য করো, প্রথমে বইয়ের একদম প্রথমে যে লাইনটি আছে সেটি কি আছে? প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, তবুও সর্বক্ষেত্রে এটি মৌলিক ঐক্য চোখে পড়ে। তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা।
পুরাতন জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি, এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের যে মৌলিক ঐক্য। শিক্ষার্থী তোমরা এই লাইনটি বইতে লক্ষ্য করবে, আমি তোমাদের দেখো যে হাইলাইটার দিয়ে তোমাদের আমি মার্ক করে দিয়েছি লাইনটি কিভাবে, দেখো যে মৌলিক ঐক্য চোখে পড়ে। সেই মৌলিক ঐক্যটা কি? মৌলিক ঐক্য চোখে পড়ে তা হলো নবজন্ম, পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা, পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি। দেখেছো, লক্ষ্য করো এই লাইনটি তোমরা খুব ভালো মতো লক্ষ্য করবে। এটি হচ্ছে পয়লা বৈশাখের কি মৌলিক ঐক্য। এরপর আমরা একটি বিষয় লক্ষ্য করব, একজন ব্রিটিশ কবি টেনিসন তিনি পয়লা বৈশাখ তাদের নববর্ষকে উল্লেখ করে একটি কবিতা লিখলেন। কি কবিতাটি লক্ষ্য করো? রিং আউট দি ওল্ড, রিং আউট দি নিউ, রিং হ্যাপি বেলস ক্র্যাকস দি স্নো। এর সাথে মিলিয়ে আমাদের দেশের যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিখ্যাত, তোমরা জানো যে এটি বিখ্যাত গান, যে গানটি তোমরা সবার কাছে খুবই পরিচিত একটি গান, সেটি কি? এসো হে বৈশাখ এসো এসো। এখানেও কিন্তু সেই মিলে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে রিং আউট দি ওল্ড, রিং আউট দি নিউ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। এখানেও কিন্তু রয়েছে মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে দুজনের মাঝখানে রবীন্দ্রনাথ এবং একজন ব্রিটিশ কবি টেনিসন, দুজনের মাঝখানে আমরা একটি কি দেখতে পেলাম? একটি সামঞ্জস্য দেখতে পেলাম। কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটি কোথায় রয়েছে সেটি আমরা লক্ষ্য করব। দেখো, পার্থক্যটি হচ্ছে যে একজন লিখেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, মানে টেনিসন লিখেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, যেটা আমরা ইংরেজি নববর্ষ উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি, পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পয়লা বৈশাখকে উদ্দেশ্য করে, অর্থাৎ বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে। তবে দুটো ভিন্ন সময়কে উদ্দেশ্য করে লিখলেও কেন্দ্রীয় ভাবটা মানে মৌলিক ভাবটা কিন্তু এক। দুজনে কিন্তু কি প্রত্যাশা করছে? যত জরা আছে, যত গ্লানি আছে, সকল কিছু মুছে দিয়ে একটি নতুন সুন্দর একটি উৎসবের, নতুন সুন্দর একটি বছরের প্রত্যাশা কিন্তু তারা দুজনই করছে। এখন আমরা এই বিষয়টি তোমরা দাগাবে যে বাংলা নববর্ষ হচ্ছে বাঙালির অন্যতম উৎসব, প্রাণের উৎসব, বা এটাকে আমরা জাতীয় উৎসব বলি। এই লাইনটি তোমরা দাগাবে, জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। এই লাইনটি 3টে স্টার দিয়ে দেখাবে। এর ঐতিহ্য সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত। এখন লক্ষ্য করো শিক্ষার্থী, কেন আমরা এর ঐতিহ্যকে সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত বলছি? কারণ প্রাচীন কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে বাংলা নববর্ষ উদযাপিত হয়ে আসছে। এই কারণে এর ঐতিহ্যকে আমরা বলছি সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো যুগে যুগে পয়লা বৈশাখ উদযাপন রীতিতে কি ধরনের পরিবর্তন এসেছে। যুগে যুগে পয়লা বৈশাখ উদযাপনের রীতিতে নানা ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি, সেই বিষয় সম্পর্কে এবার আমরা জানতে পারবো। শুরুতে আমরা দেখেছি সুদূর অতীতে পয়লা বৈশাখ উদযাপনটি ছিল কৃষি সমাজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ প্রকৃতিতে শীতকালীন নির্জীবতার পরে যে নতুন ফসল আসতো, নতুন ফসল তৈরি হতো, নতুন ফসলের আনন্দে, নতুন ফসলের আগমনের আনন্দে পয়লা বৈশাখ তখন উদযাপন করা হতো। এবং সেই সময়কার হিন্দু মুসলিম সকল বাঙালির প্রাণের উৎসব হিসাবে স্ব-উৎসাহে সেই অনুষ্ঠানটি তারা উদযাপন করত। এই যে স্ব-উৎসাহ শব্দের অর্থ কি? স্ব-উৎসাহ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ সহকারে বা আগ্রহ সহকারে তারা পয়লা বৈশাখ অনুষ্ঠানটি উদযাপন করত। এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করবে, দেখো শিক্ষার্থী, সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পরে নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি ছিল সম্পৃক্ত। এই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করলাম। এবং আমরা আরেকটি বিষয় দেখব যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে নববর্ষ উদযাপনের স্ব-উৎসাহে যোগদান করত। এই যে স্ব-উৎসাহে যোগদান দিত, স্ব-উৎসাহ মানে আমরা বললাম স্ব-উৎসাহ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ সহকারে বা আগ্রহ সহকারে পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে তারা যোগদান করতেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে আজ থেকে 350 বছর আগে ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। এই যে আইনি আকবরী গ্রন্থ, এই যে ঐতিহাসিক আবুল ফজল এবং তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের নওরোজ বলা হতো, এই বিষয়টি লক্ষ্য করবে। এখানে এই বিষয়টি তোমরা ভালো মতো দাগাবে। নওরোজ শব্দের অর্থ কি? নওরোজ শব্দের অর্থ হচ্ছে নতুন দিন। পারস্য দেশের বছরের প্রথম দিন বা নতুন দিনকে বলা হতো নওরোজ। আবুল ফজলও কি করলেন? বাংলা নববর্ষের নাম দিলেন নওরোজ। এবং কোন গ্রন্থে তিনি এটি উল্লেখ করলেন?
তার আইনি আকবরী গ্রন্থে তিনি এই বিষয়টি উল্লেখ করলেন। এবার আমরা দেখবো যে বিভিন্ন সময় আমরা জানি যে আমরা প্রায় 200 বছরের মতো আমরা ব্রিটিশদের অধীনস্থ ছিলাম। সেই সময় আমরা কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করতাম এবং পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে আমরা কাদের অধীনে গেলাম, পাকিস্তানিদের কাছে, তখন আমরা কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করলাম সেই বিষয়টি আমরা এবার লক্ষ্য করবো। লক্ষ্য করো শিক্ষার্থী, ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলির এক পর্যায়ে নববর্ষ পালনের মধ্য দিয়ে এদেশের শোষিত পরাশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে কোন সময় বাঙালির চিত্তে স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল, তাহলে উত্তরটি হবে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে। এরপরে দেখো যে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কি ঘটলো, জাতীয়তাবাদী চেতনার অনুষঙ্গের সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা আমাদের চিত্তে জাগ্রত হলো, এই বিষয়টি লক্ষ্য করবেন। তারপর 1947 সাল, বাঙালির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 1947 সাল। এই সালে আমরা কি হলাম, দেশ বিভক্ত হলো, আমরা ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তানিদের অধীনে চলে আসলাম। এখন শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই খুব ভালো মতো জানো, যখন আমরা পাকিস্তানিদের অধীনে আসলাম সর্বপ্রথম পাকিস্তানিরা আমাদের কোন জিনিসটির উপর আঘাত করলো, আমাদের বাংলা ভাষা বাঙালি সংস্কৃতির উপরে তারা প্রথম আঘাত করলেন। এই যে পাকিস্তানিদের আমাদের বাংলা নববর্ষ উদযাপনের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, কৌতূহল উদ্দীপক এবং নেক্কারজনক। এই যে নেক্কারজনক শব্দের অর্থ কি, হচ্ছে অত্যন্ত নিন্দনীয় বা ধিক্কারজনক, তাদের ধিক্কারজনক দৃষ্টিভঙ্গি ছিল, ক্ষীণ দৃষ্টি এবং ধর্মান্ধ একটি দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু সেই সময় কি আমরা থেমেছিলাম না, তখন আমরা নববর্ষ উদযাপন থেকে বিরত ছিলাম না। সেই সময় শিক্ষিত মানুষ ধর্ম সম্প্রদায় নিরপেক্ষ একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করব যে সেই সময়ও বাঙালি কি করলেন, পরম উৎসাহের সাথে একটি নিরপেক্ষ মনোভাব নিয়ে তারা ধর্মনিরপেক্ষ উৎসব হিসাবে পয়লা বৈশাখটি উদযাপন করলো। শিক্ষার্থী, একটি প্রশ্ন তোমাদের আসে অনেক সময় দেখি আমরা, যে প্রশ্নটি কেমন, যে ধর্মের নামে নৃশংস আমল কোন সময়কে বলা হয়। আমি আবার বলছি, ধর্মের নামে নৃশংস যুগ বা ধর্মের নামে নৃশংস আমল কোন সময়টিকে বলা হয়। উত্তরটি হবে পাকিস্তানি আমলকে বলা হয় ধর্মের নামে নৃশংস আমল। এই জিনিসগুলো মনে রাখবে, ধর্মের নামে নৃশংস আমল হচ্ছে পাকিস্তানি আমল, ধর্মের নামে নৃশংস আমল। এরপর আমরা লক্ষ্য করব শিক্ষার্থী যে আমাদের দেশ স্বাধীন হলো। শিক্ষার্থী, প্রাচীনকালে আমরা দেখি যে পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র ছিল গ্রাম অঞ্চল, কিন্তু বর্তমানে পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র গ্রাম অঞ্চলে থেকে শহর অঞ্চলে পরিণত হয়েছে। এই যে গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে পরিণত হলো, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবর্তন। এই অর্থনৈতিক পরিবর্তনের জন্য বর্তমানে গ্রাম অঞ্চলের চেয়েও শহর অঞ্চলে বেশি উৎসাহ সহকারে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, বেশি জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরভাবে পয়লা বৈশাখ উদযাপন করা হয় শহর অঞ্চলে। এই যে বর্তমান যুগে আমাদের প্রাবন্ধিক বলছেন যে শহর অঞ্চলে বর্তমান যুগে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা তাদের বুর্জোয়া বিলাস এবং ফ্যাশনে পরিণত করেছে যেন পয়লা বৈশাখ উৎসবটাকে। এই বুর্জোয়া বিলাস শব্দের অর্থ কি, বুর্জোয়া বিলাস শব্দের অর্থ হচ্ছে মধ্যবিত্তের শখ, এই বিষয়টি বলছে। লক্ষ্য করো শিক্ষার্থী যে গ্রাম বাংলা ছিল এক সময় পয়লা বৈশাখ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আজ অর্থনৈতিক কারণে সেটি শহর অঞ্চলে পরিণত হয়েছে পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র। এরপর আমরা লক্ষ্য করব যে এখানে দেখো যে বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য এবং আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি, কথা বলা যায় না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে, সে কথা মানতেই হবে। এই বিষয়টি এখানে লক্ষ্য করো। এর পরবর্তীতে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। লক্ষ্য করো যে সেখানে কি আছে, যে প্রাবন্ধিক বলছেন যে পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। এই লাইনটি তোমরা 3টে স্টারে দাগাবে যে পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। এখন যদি প্রশ্ন আসে যে পয়লা বৈশাখকে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন, সেখানে আমরা উত্তরটি কিভাবে লিখবো। লক্ষ্য করো যে পয়লা বৈশাখকে আমাদের অপসংস্কৃতির হাত থেকে কি করতে হবে, উদ্ধার করতে হবে। পয়লা বৈশাখ আসলে ফ্যাশন বা মেকির কোনো জায়গা না। এই যে মেকি ভোগবাদী
চেতনা থেকে একে উদ্ধার করতে হবে। এটা তো বাঙালির প্রাণের উৎসব, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব, আমাদের জাতীয় উৎসব। তাই এই উৎসবটাকে কি করতে হবে, অপসংস্কৃতি, মেকি এবং ভোগবাদী চেতনা থেকে এর উদ্ধার করতে হবে। প্রাবন্ধিক এখানে আরো একটি বিষয় বলেছেন, যদি আমরা রাখি বন্ধনের প্রসঙ্গে এখানে এসেছে, রাখি বন্ধন। শিক্ষার্থী তোমরা কি জানো যে কোন সময় রাখি বন্ধন করা হয়? শ্রাবণ পূর্ণিমার সময় প্রিয়জনের মঙ্গলার্থে তার হাতে কি করা হয়, আমরা দেখি যে বোনরা ভাইয়ের হাতে কি করায়, মঙ্গলার্থে রাখি বেঁধে দেয়। এটা শ্রাবণ পূর্ণিমার সময় করা হয়। প্রাবন্ধিক কেন এখানে রাখি বন্ধনের কথা উল্লেখ করলে, এখানে কোন বিষয়টিকে মিলবন্ধনের কথা তিনি বলেছেন? উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষের মাঝে কি করতে হবে, ঐক্যবন্ধ এবং এই রাখি বন্ধন গড়ে তুলতে হবে, তবেই তো আমাদের পয়লা বৈশাখের মূল উদ্দেশ্য পালিত হবে। এই যে লক্ষ্য করো, মূল উদ্দেশ্য সফল হবে এই বিষয়টি যদি আমরা করতে পারি। দেখো, বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে, তবেই তো পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব হবে। এখানে প্রাবন্ধিক আরেকটি কথা বলেছি, এটা তুমি 3টে স্টার্টে দেখাবে, পয়লা বৈশাখ একটি ধর্মনিরপেক্ষ চরিত্র। এখানে কিন্তু আমরা পয়লা বৈশাখের যে অসাম্প্রদায়িক চেতনা সেটি আমরা লক্ষ্য করছি, যে পয়লা বৈশাখ কিন্তু শিক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট ধর্মের উৎসব নয়, এটি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল বাঙালির প্রাণের উৎসব। এটি তোমাদের মনে রাখতে হবে, এটি হচ্ছে পয়লা বৈশাখের ধর্মনিরপেক্ষ চেতনা বা অসাম্প্রদায়িক চেতনা। এই যে দেখো, যে নিজেকে একবার একজন হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হিসেবে ভেবে, এখানে দেখো যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলে এর সোভিনিস্টিক দিকটি বুঝতে পারবে না। আমাদের যে সোভিনিস্টিক দিক শব্দের অর্থ কি, এটা হচ্ছে আমাদের আত্মগৌরববাদী মতবাদ, সেই বিষয়টি বোঝানো হচ্ছে যে আমরা নিজেকে একটি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মাবলম্বী না, আমরা নিজেদেরকে একটি বাংলাদেশি মানুষ হিসেবে ভেবে দেখবো। সেটি বলছেন যে কোনো একটি নির্দিষ্ট ধর্ম অবলম্বী নয়, বাংলাদেশি মানুষ হিসেবে যদি আমরা নিজেদেরকে ভেবে দেখতে পারি, তবে এর সোভিনিস্টিক দিকটি আমরা বুঝতে পারবো, অর্থাৎ পয়লা বৈশাখের আত্মগৌরববাদী মতামতকে আমরা বুঝতে পারবো। শিক্ষার্থী, কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি একটি কথা বললাম যে পয়লা বৈশাখী ধর্মনিরপেক্ষ চেতনার কথা। লক্ষ্য করো যে আমাদের বাঙালির উৎসবটা যে আমাদের ধর্মনিরপেক্ষ উৎসব, সেটি বোঝানোর জন্য এখানে প্রাবন্ধিক একটি ঘটনাকে উল্লেখ করেছে। যখন ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা, এখানে তোমরা একটা সিরাজউদ্দৌলা খুব ভালো মতো দাগিয়ে রাখবে। সিরাজউদ্দৌলা কে ছিলেন? তিনি আমাদের বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন। তিনি কি করেছিলেন? লড়াইয়ের জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলিম উভয়কে। এই যে আমি বললাম যে আমাদের অসাম্প্রদায়িক চেতনা, তাহলে আমাদের বাংলা তো আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলা, সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ডাক দিয়েছিলেন। নামগুলো লক্ষ্য করে তিনি কাদেরকে ডাক দিলেন? মীর মদন মোহনলাল, তিতুমির মঙ্গল পাণ্ডে, গোবিন্দদেব, মুনির চৌধুরী, এদেরকে তিনি ডাক দিয়েছিলেন। এর মাধ্যমে পয়লা বৈশাখের কি বুঝতে পারি আমরা? অসাম্প্রদায়িক চেতনাটি এখানে আমরা লক্ষ্য করতে পারি, যে অসাম্প্রদায়িক চেতনাটি এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থী, আমরা একেবারেই আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে তোমরা নিশ্চয়ই একটি বিষয় খুব ভালো মতো বুঝতে পেরেছো, যে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালির কি জাতীয় উৎসব, এবং এটি কোনো নির্দিষ্ট ধর্ম অবলম্বীদের উৎসব নয়, এটি একটি অসাম্প্রদায়িক, এই পয়লা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনাটি আমরা লক্ষ্য করলাম, এবং এটি একটি ধর্মনিরপেক্ষ চরিত্র, অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এবং শেষের দিকে একদম শেষ লাইনটি যদি আমরা দেখি প্রবন্ধে, প্রাবন্ধিক কি বললেন? জয় পয়লা বৈশাখ, অর্থাৎ পয়লা বৈশাখকে অপসংস্কৃতি থেকে জয় করতে হবে, মুক্ত করতে হবে, সে বিষয়টি এখানে তিনি উল্লেখ করেছেন। এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার পূর্বে আমি আবার বলবো, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং যথার্থ স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাই।